সাকিব আল হাসানকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। বিশ্ব সেরা অনেক প্লেয়ার তাকে নিয়ে কথা বলছে। বীরেন্দর সেহবাগের কথা যদি বলি, তিনি অলরেডি সাকিবকে নিয়ে একটা কমেন্ট করে ফেলেছেন যে সাকিবের আসলে রিটায়ারমেন্টের টাইম হয়ে গেল কিনা, তার এটা নিয়ে অ্যাশেন্ট ফিল করা উচিত। আপনি কি বলতে চান সাকিবের টাইম কি আসলে ফুরিয়ে আসলো? না, প্রথম কথাটা হলো যে সাকিব কখন অবসর নেবেন সেটা কিন্তু সাকিবের বিবেচনার বিষয়, এবং সেটা ক্রিকেট বোর্ড তাকে কিন্তু তার সাথে কিন্তু আলোচনা করবে। সেখানে বীরেন্দর সেহবাগ কি বললেন, আই ডোন্ট কাউন্ট ইট। আমি এটা মনেই করি না যে বীরেন্দর সেহবাগ এই বিষয়, সাকিবের এই বিষয়ে বীরেন্দর সেহবাগ সিদ্ধান্ত দেওয়ার রাখেন বা মালিক। তিনি হয়তো কথার কথা বলেছেন, এটা তিনি বলতেই পারেন একজন এক্সপার্ট হিসেবে বা একজন সাবেক ক্রিকেটার হিসেবে বা একজন কমেন্টেটর হিসেবে তার মন্তব্যটা করতে পারেন, কিন্তু তিনি সিদ্ধান্ত তো দিতে পারেন না। তিনি হয়তো পরামর্শটুকু দিয়েছেন, কিন্তু তিনি সিদ্ধান্তটুকু দিতে পারেন না। সাকিব কখন অবসর নেবেন সেটা কিন্তু সাকিবের নিজস্ব ব্যাপার। আর সাকিব তার অবসর প্রসঙ্গে কিন্তু বিশ্বকাপের মাঝখানে বা বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিন্তু তিনি বলে দিয়েছেন যে তিনি আরেকটি বিশ্বকাপ খেলতে চান। এখানেই কিন্তু ক্লিয়ার যে তিনি কি করতে চান। বিষয়টা হলো যে সাকিবের ফর্ম, সেটা নিয়ে আপনি হয়তো প্রশ্ন তুলতে পারেন। দেখুন, এই ফর্মটা কিন্তু এখন পর্যন্ত এই বিশ্বকাপে অনেকের বাজে ফর্ম রয়েছে, শুধু সাকিবের কেন, আপনি অন্যান্য অনেকের বাজে ফর্ম রয়েছে। তবে এই ফর্ম থেকে ফিরে আসে যখনই আপনি একজন ভালো ক্রিকেটার লম্বা 2-3টে ম্যাচে যদি ভালো পারফর্ম না করেন এবং বাজেভাবে বা দৃষ্টিকটুভাবে আউট হন, রান না পান, পারফর্ম করতে না পারেন, উইকেট না পান, তখন কিন্তু তাকে ঘিরে এক ধরনের প্রশ্নটুকু আসেই। কেন আসে? কারণ তিনি কিন্তু দলের মূল খেলোয়াড়, তিনি দলের আইকনিক খেলোয়াড়। তার উপরে কিন্তু আপনার দল অনেক ভালোভাবে নির্ভর করে। হ্যাঁ, যেটি বললাম যে সাকিব আল হাসান যদি, যেহেতু আপনি গত দুটো ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি, ব্যাটে বলে রান তার আসেনি এবং তিনি বোলিংটাও তেমন ভাবে নিজেকে জমিয়ে দিতে পারেননি, এই কারণে একটু সমালোচনা হচ্ছে। তবে মনে রাখতে হবে যে তিনি কিন্তু, আপনি কিছুদিন আগেও নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে কিন্তু আইসিসি র্যাঙ্কিং এ ছিলেন এই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই। সো তাকে ফর্মে ফিরে আসাটা তার জন্য খুব একটা মানে বড় কোনো বিষয় হবে না। বাংলাদেশ পরবর্তী যে ম্যাচটা, এই ম্যাচেই কিন্তু আপনি সাকিব আল হাসান যদি ফর্মে ফিরে আসতে পারেন এবং নিজেকে আরেকবার নতুন করে প্রমাণ করার কোনো কিছু নেই। সাকিব আল হাসান অনেক লম্বা সময় ধরে নিজেকে প্রমাণ করেছেন, প্রমাণ করার কোনো কিছু নেই। সেই অর্থে আমি বলবো যে সাকিব আল হাসান খুব সম্ভবত নেদারল্যান্ডস এর বিরুদ্ধে ম্যাচেই সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন। উই আর অলসো হোপিং যে সাকিব আল হাসান হয়তো আবার ফর্মে ব্যাক করবে। কায়সার ভাই, আর একটু সাকিবের ব্যাপারেই জানতে চাচ্ছি যে অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড সাকিবের বডি ল্যাঙ্গুয়েজে অনেক চেঞ্জ দেখা যাচ্ছে। তিনি প্রেস কনফারেন্সে অনেক অ্যাগ্রেসিভ উত্তর দিচ্ছেন আসলে সাংবাদিকদের সাথে। পূর্ণ মনোযোগ কি আসলে ক্রিকেটে রয়েছে? সে সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, বিভিন্ন বিজ্ঞাপনে তাকে অনেক বেশি দেখা যাচ্ছে। নেগেটিভ একটা এফেক্ট পড়ছে কি তার খেলাতে? কি বলতে চান? প্রথম প্রশ্ন হলো যে তিনি তো এখন বিশ্বকাপ খেলতে গিয়েছেন, সেখানে তো আর বিজ্ঞাপন করছেন না। এখন কিন্তু তার ফোকাসটা পুরোপুরি বিশ্বকাপের দিকে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে দিস ইজ নট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ সাকিব হ্যাজ বিন প্লেড। সাকিব কিন্তু এটা প্রথম বিশ্বকাপের মতো খেলছেন না। তিনি জানেন যে বিশ্বকাপে অনেক বড় আসর, এখানে তাকে কি করতে হবে। তিনি এই টি-20 বিশ্বকাপের 2007 সাল থেকে বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপে খেলেছিল তখন থেকে খেলে আসছেন। সো লম্বা সময় ধরে তিনি 17-18 বছর ক্যারিয়ার হয়ে গিয়েছে। তিনি জানেন যে তাকে কি করতে হবে। কিন্তু প্রবলেমটা হলো যে এই ধরনের অফ ফর্ম প্রায় অনেক ক্রিকেটারের যায়। আমি কারো পক্ষে বলছি না বা কোনো অজুহাত দাঁড় করাচ্ছি না বা কাউকে ডিফেন্ড করছি না, আমি জাস্ট পরিস্থিতির ব্যাখ্যাটুকু করছি। আপনি দেখবেন যে সাকিব আল হাসান লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন, পারফর্ম করেছেন, কোনো সময় হয়তো পারফর্ম করতে পারেননি, কিন্তু তাই বলে আপনি এখনই তাকে ঘিরে আপনি চরম সমালোচনা করার সময় আমি মনে করি না এসেছে। তারপরেও তাও আবার এই বিশ্বকাপের মাত্র দুটো ম্যাচ পরে আপনি বিশ্বকাপ খেলতে গিয়েছেন, পুরো বিশ্বকাপটা খেলে আসেন তিনি। তারপর হয়তো আপনি তার সম্পর্কে বা তার বিরুদ্ধে যদি আপনার কোনো ক্রিকেট বোর্ড যদি একটা সিদ্ধান্ত নিতে চায়, অথবা ক্রিকেট বোর্ড যদি টি-20 দলটাকে নতুন করে তৈরি করতে চায়, সেটা ক্রিকেট বোর্ডের বিষয়। কিন্তু আমি মনে করি যে দুটো ম্যাচ পরেই কারোর সম্পর্কে আপনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কোনো কিছু নাই। আর সাকিবের আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা যেটি, দেখুন সাকিব কিন্তু সবসময় এরকমই। সাকিব একটু প্রোঅ্যাক্টিভ ক্রিকেটার, তিনি কিন্তু নিজেকে খুব একটা যে গুটিয়ে রাখেন তা কিন্তু না। তার কাছ থেকে আমার মনে হয় না যে তার বডি ল্যাঙ্গুয়েজটা তার অন্য কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করছে বা অন্য কোনো বিষয় হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান তার পরের ম্যাচেই আপনি ভালো পারফর্ম করবেন এবং পুরো দলটাই ভালো পারফর্ম করবে এবং ক্রিকেটে ফোকাস, মানে যে জায়গায় ফোকাস হতে হবে সেই জায়গাটা যেন ফোকাস হতে পারে। সো আশা করছি যে সাকিব আল হাসান পরের ম্যাচেই, যেটি একটু আগে বললাম, যে পরের ম্যাচেই সব প্রশ্নের জবাবটুকু দিয়ে দিতে পারেন। কায়সার ভাই, আমরাও আসলে আশা করছি সাকিব এবং পুরো বাংলাদেশ টিম হয়তো ভালো খেলবে। কায়সার ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিশ্বকাপ আপডেটে যুক্ত থাকার জন্য। কায়সার ভাই, আমরা আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে রাখতে চাচ্ছিলাম, ইফ ইউ অ্যালাউ।
জি শিওর। কাসা ভাই, আমি একটু নেদারল্যান্ডস এবং নেপালের ম্যাচ নিয়ে যেহেতু কথা বলছি, এবার বিশ্বকাপে পিচ নিয়েও অনেক কথা হচ্ছে। বোলিং পিচ হিসেবে খুব ভালো, কিন্তু ব্যাটিং পিচ হিসেবে খুব খারাপ, এমনটাই অনেকে বলছে। এবং সেই সাথে বাংলাদেশ টিমের ব্যাপারে আরেকটা কথা উঠছে যে যদি ব্যাটিং অর্ডারটা একটু চেঞ্জ করা যায়, টপ অর্ডারের ব্যাটারদের নিয়ে যেহেতু এত কন্ট্রোভার্সি হচ্ছে, আপনার কি মনে হয় যে ব্যাটিং লাইন আপে কি কোনো চেঞ্জ আনলে সেক্ষেত্রে বাংলাদেশ টিমের ভালো করার কোনো সম্ভাবনা আছে, যেহেতু যারা টপ অর্ডারে আছে তারা কন্টিনিউয়াসলি খারাপ খেলছে? আমি আপনার পরের প্রশ্ন থেকে প্রথম উত্তরটা দিচ্ছি যে ব্যাটিং লাইন আপ দেখুন, মাত্র দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে। তার আগে আপনি এই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলেন, ইন্ডিয়ার সাথে আপনি প্র্যাকটিস ম্যাচ খেলেছিলেন, কিন্তু মূল পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে। শ্রীলঙ্কার সাথে ম্যাচে আমরা খুব মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব ভালো কম্পিটিশন দিয়েছে, সেখানে আমরা 2 উইকেটে ম্যাচটা জিতেছি। এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা কিন্তু ম্যাচ জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু এত কাছে এসে কিন্তু ফিনিশিংটা আমরা দিতে পারিনি। সেটার কেন দিতে পারিনি সেটা কিন্তু আপনার টেকনিক্যাল অনেক কিছু কারণ রয়েছে, যেটি আমরা বললাম যে আপনি সেই সমস্যাটা খুঁজে বের করবেন বা টিম ম্যানেজমেন্ট খুঁজে বের করবে। তবে আমার কাছে মনে হয় না যে আপনি এই যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে আপনি টপ অর্ডার ব্যাটারদেরকে নিচে নামিয়ে এনে মিডল অর্ডার ব্যাটারদেরকে দিয়ে উপরের দিকে ব্যাট করালে সেটার কোনো একটা সমাধান হতে পারে। এবং সেটা শুধুমাত্র 2 ম্যাচ পরেই যখন আপনি এরকম অদল বদল করতে থাকবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে ব্যাটারদেরকে নিয়ে অদল বদল করছেন তারাও হয়তো নতুন জায়গায় এসে ব্যাটিংটা ঠিক মতো করতে পারবেন না, অথবা নিচে থেকে যাদেরকে উপরে নিয়ে যাচ্ছেন তারাও হয়তো মনে করবেন যে সেট হতে তাদেরকে একটু সমস্যায় তারা পড়বেন। সবকিছু মিলে আমার মনে হয় যে এখনই প্যানিক বাটন প্রেস করার মতো পজিশনে কিন্তু বাংলাদেশ দল পৌঁছায়নি। আপনাকে যত সমস্যা হোক সেটা কিন্তু ধীরে সুস্থে সমাধানটুকু করতে হবে, এবং আপনি যে প্ল্যান নিয়ে খেলতে গিয়েছেন সেই প্ল্যানটাকে আপনাকে এক্সিকিউট করতে হবে। সো আমার মনে হয় যে এত দ্রুত কিন্তু আপনার এই মাত্র দুটো ম্যাচ দেখে ব্যাটিং অর্ডারে খুব বড় অদল বদল করার কোনো কিছু নেই। আর প্রথম প্রশ্ন ফিরি আপনার, সেটি হলো যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে কিন্তু আপনি সেখানকার উইকেট, বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের উইকেট। যে উইকেটে খেলা হচ্ছে এখানে আপনি 100 রানও ঠিক মতো 100 রান করলেই মনে হচ্ছে যেন ম্যাচ জিতে যাবে। তো এটা কিন্তু আমি মনে করি না যে টি-20 জন্য প্রপার কোনো উইকেট বা প্রপার কোনো একটা সিস্টেম হতে পারে। কারণ টি-20তে আপনি লো স্কোরিং ম্যাচ হয়, আমরা যাই দেখেছি যে লো স্কোরিং ম্যাচ 140 150 রানের ম্যাচও হয় বা 130 রানের ম্যাচ হয়, সেখানেও ম্যাচটা জমে। কিন্তু এখানে প্রবলেমটা হলো যে 100 রান বা 110 রান 120 রান করলে আপনি ম্যাচটা জিতে যাচ্ছেন, এবং পরে আপনার যখন প্রথমে যখন আপনি ব্যাটিং করতে নামছেন সেটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ টস জয়টাই কিন্তু আপনার এখানে ম্যাচ জয়ের অন্যতম একটা অনুষঙ্গ হয়ে যাচ্ছে। এটি আমি মনে করি যে কোনো মতেই প্রপার ক্রিকেটীয় সিস্টেমের সঙ্গে যায় না। সো এটাকে এখন তার ঠিক করার কোনো কিছু নেই, কারণ ম্যাক্সিমাম ম্যাচটুকু প্রায় 6টার মতো ম্যাচ এই আমেরিকায় হয়ে গিয়েছে, আর কয়েকটা ম্যাচ বোধহয় বাকি রয়েছে যেখানে বাংলাদেশের তো নেই, খেলার নেই, এবং বড় কোনো দলেরও তেমন কোনো আর ম্যাচগুলো নেই। তবে আইসিসি কে মনে রাখতে হবে যে বৈশ্বিক কোনো আসরে নিশ্চিতভাবে আপনি যখন বড় টুর্নামেন্ট আয়োজন করতে চাইবেন, সেখানে কিন্তু এই ধরনের উইকেটে খেললে সেটা কখনোই মানে প্রপার ক্রিকেটীয় কোনো আমেজ বা উত্তেজনা বা আনন্দটুকু দেয় না। সো এই ধরনের উইকেটে যেন ওয়েস্ট ইন্ডিজে না আমরা পাই, সেই বিষয়টা এখন একটু দেখতে হবে। আমি আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা একটু স্লো উইকেট হবে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে ওয়েস্ট ইন্ডিজে এখন আপনার রেইনি সিজন চলছে, এই সময়টা এই বিশ্বকাপের আয়োজন কেন করা হলো সেটাও একটা দেখার বিষয়। সো সেখানেও উইকেট একটু স্লো বা টার্নিং উইকেট হবে, কিন্তু আপনি আমেরিকার মতো এরকম উইকেট সাধারণত হবে না, সেই আশাটুকু আমরা করতেই পারি। থ্যাংক ইউ কায়সার ভাই আমাদের সাথে আজকে বিশ্বকাপ আপডেটে যুক্ত হওয়ার জন্য। আমরাও আসলে আশা করছি সুপার 8 সেমিফাইনাল ফাইনাল বাংলাদেশ পার করবে, এবং উই আর অল হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ কায়সার ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।